এর পার্টটা। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট লাইন অফ ম্যানেজমেন্ট? সিনারিতে কি বলতে দেখি। A 78-year-old woman on prophylactic subcutaneous lomoid heparin 7 days after hip replacement surgery develops a large erythematous raised area around the heparin injection site in her right arm. The following days, this has enlarged, has a black necrotic center, and a full blood count check reveals platelet count only 33. Other tests show a positive antibody test for the platelet factor 4 heparin complex antibodies, which confirms the diagnosis of heparin-induced thrombocytopenia type 2. এই প্রশ্নটা আমরা আগের দিন ডিসকাস করছিলাম। আগের দিন ছিল ডায়াগনোসিস, আজকে হচ্ছে ম্যানেজমেন্ট। হেপারিন ইনডিউসড থ্রোম্বোসাইটোপেনিয়া ম্যানেজমেন্ট কি হবে? তাহলে এখানে যে অপশন আছে, চেঞ্জ টু অ্যান অল্টারনেটিভ ফর্ম অফ লোমোগেট হেপারিন, স্টপ হেপারিন অ্যান্ড কমেন্স এ নন হেপারিনয়েড বেসড অ্যান্টিকোয়াগুলেন্ট, স্টপ হেপারিন অ্যান্ড কমেন্স ওয়ারফেরিন, স্টপ হেপারিন অ্যান্ড অবজার্ভ, স্টপ low-molecular heparin and maintain on an unfractured heparin patient. low-molecular heparin আর আনফ্র্যাকচার্ড হেপারিন আমরা ক্লাসে ডিসকাস করছিলাম, দুইটার ভিতরে কিছু ডিফারেন্স আছে। কমপ্লিকেশনগুলো বেশি হয় কোনটা ক্ষেত্রে? আনফ্র্যাকচারেড আর low-molecular হেপারিন। হাইপারক্যালেমিয়া, অস্টিওপোরোসিস, তারপর হচ্ছে হেপারিন-ইনডিউসড থ্রোম্বোসাইটোপেনিয়া, সবগুলো হচ্ছে আনফ্র্যাকচার্ড হেপারিনের ক্ষেত্রে বেশি হয়। তাহলে আমরা যদি আনফ্র্যাকচার্ড হেপারিনটা দিই, তাহলে তার হেপারিন-ইনডিউসড থ্রোম্বোসাইটোপেনিয়া আরো বেশি অ্যাগ্রাভেট হবে। সো এই অপশনটা নট কারেক্ট। হেপারিন-ইনডিউসড থ্রোম্বোসাইটোপেনিয়ার ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের হেপারিন বন্ধ করতে হবে অ্যান্ড নন হেপারিনয়েড বেসড অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে। এটা আমরা আগের ক্লাসে ডিসকাস করছিলাম। নন হেপারিনয়েড বেসড মধ্যে আছে কি কি দেওয়া যেতে পারে এখানে? একটা সার্গাট্রোব্যান, দেন আছে ড্যানাপেরয়েড, আর একটা দেওয়া যেতে পারে হচ্ছে ফন্ডোপেনোসাইলে দেওয়া যেতে পারে। এই দুটাই বেশি দেওয়া হয় আর কি। তাহলে এটা খুবই কমন প্রশ্ন এফসিবিএস বায়োমেট্রিক পরীক্ষার জন্য, যে হেপারিন দেওয়ার পরে হেপারিন ইনডিউসড থ্রোম্বোসাইটোপেনিয়া ডেভেলপ করছে, ম্যানেজমেন্ট কি হবে? তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের হেপারিন বন্ধ করতে হবে আর নন হেপারিনয়েড বেসড অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে, হেপারিন বাদে অন্য অ্যান্টিকোয়াগুলেন্ট। এর মধ্যে প্রিফাবল আছে আলগাট্রোব্যান আর একটা হচ্ছে ড্যানাপেরয়েড। এখানে ওয়ারফেরিনও দেওয়া যাবে না। ওয়ারফেরিনের অনসেট বা অ্যাকশন শুরু হতে কতদিন সময় লাগে? ওয়ারফেরিন কি দেওয়ার সাথে সাথেই এর অ্যাকশন শুরু হয় নাকি সময় লাগে এটা দিতে? তাহলে ওয়ারফেরিনের কাজ করতে মিনিমাম 3 থেকে 5 দিন সময় লাগে। যেখানে এটা দিল তাহলে 3 থেকে 5 দিনের সময়টা থাকবে, এই সময়টাতে তাই অ্যান্টিকোয়াগুলেন্ট কাভারেজ পাবে না। আর নর্মালি আমরা যখন ওয়ারফেরিন দিই, এই জন্য আমরা ফার্স্ট 5 থেকে 7 দিন ওয়ারফেরিনের সাথে লোমোগেট হেপারিন অ্যাড করি। তাহলে হেপারিন ইনডিউসড থ্রোম্বোসাইটোপেনিয়া ম্যানেজমেন্ট হচ্ছে হেপারিন বন্ধ করব আর হেপারিন বাদে অন্য অ্যান্টিকোয়াগুলেন্ট দিব, বিশেষ করে আলগাট্রোব্যান আর একটা হচ্ছে ড্যানাপেরয়েড। Which one of the following is the most frequent complication causing death in patients with chronic lymphocytic leukemia? Excellent. তাহলে হচ্ছে ইনফেকশনস। ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া পেশেন্টগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি গ্লোবিউলিনগুলো কমে যায়, পেশেন্টের ইমিউনিটি কমে যায় এবং ফ্রিকুয়েন্ট ইনফেকশন হতে পারে। এটা হচ্ছে মোস্ট কমন কজ অফ ডেথ।
A 74-year-old presents to the hematology department with 3 month history of lethargy, 1 month period to refill. The patient had been treated by his GP for an acute attack of gout. Examination shows gross splenomegaly. There are no other findings. Hemoglobin 97 gram per liter, WBC around 1,25,000। সেলের মধ্যে আছে নিউট্রোফিল 40%, মেটামাইলোসাইট 12%, মাইলোসাইট 22, এছাড়া আছে প্রোমাইলোসাইট, ব্লাড সেল 8%, বেজোফিল, ইসনোফিল, নিউক্লিয়েটেড রেড সেল। প্লেটেড আছে 720K। মোস্ট লাইকলি ডায়াগনোসিস এক্সেলেন্ট। তার ডায়াগনোস হচ্ছে এখানে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। একটা ওল্ড এজের পেশেন্ট লিথার্জিনে প্রেজেন্ট করছে, আর এর সাথে তো একটা গাউটে অ্যাটাকের হিস্ট্রি আছে আর স্প্লেনোমেগালি আছে। আর সিবিসিতে হিমোগ্লোবিন কম, ডাব্লিউবিসি এন্ড প্লেটলেট বেশি। সিএমএল এ কোন সেলগুলো বেশি থাকে ডাব্লিউবিসির মধ্যে? মাইলোব্লাস্ট। আচ্ছা, এখানে কোন সেল বেশি আছে? এই পিবিএফটা, এটা টিপিক্যাল পিবিএফ ফর সিএমএল। মাইলোসাইট এন্ড নিউট্রোফিল। এটা হচ্ছে পরীক্ষা সিঙ্গেল বেস্টে আসে, সিএমএল এর পেশেন্টের কোন সেলগুলো বেশি প্রিডোমিনেন্ট থাকে। ডেভিডসন লেখা আছে নিউট্রোফিল এবং মাইলোসাইট প্রিডোমিনেন্ট থাকে। নিউট্রোফিল 40% আছে, মাইলোসাইট আছে 22%। সাথে প্লেটের বেশি থাকবে আর হিমোগ্লোবিন ইউজুয়ালি কম থাকে। You are asked to provide advice on a 35-year-old woman who is admitted under the maxillofacial surgeons for the extraction of wisdom teeth. The only concern was that she had developed prolonged bleeding after a tooth extraction 10 years previously and had required suturing. Besides this, she gave no other history of bleeding. Excellent. তাহলে diagnosis হচ্ছে von Willebrand disease। তাহলে আমরা একদম ডেভিডসনের হেমাটোলজি প্রথমেই লেখা আছে যে সুপারফিশিয়াল ব্লিডিং আর একটা হচ্ছে ডিপ ব্লিডিং। যদি সুপারফিশিয়াল ব্লিডিং হয়, যেমন টুথ এক্সট্রাকশন করতে গিয়ে ব্লিডিং হয়েছে, এপিস্ট্যাক্সিস, মেনোহেজিয়া, এই টাইপের ব্লিডিংগুলো ইন্ডিকেট করে পেশেন্টের প্লেটলেট রিলেটেড ডিসঅর্ডার অথবা ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টরের সমস্যা। প্লেটলেট রিলেটেড ডিসঅর্ডারের মধ্যে এটা হইতে পারে প্লেটলেট কাউন্ট কম আছে, থ্রোম্বোসাইটোপেনিয়া, অথবা প্লেটলেট ফাংশনের সমস্যা হয়, থ্রোম্বোস্থেনিয়া আছে, অথবা কোনো পেশেন্ট অ্যান্টিপ্লেটলেট ড্রাগ পাচ্ছে, অথবা ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর রিলেটেড কোনো সমস্যা। এইগুলো হলে পেশেন্ট ইউজুয়ালি এই ধরনের সুপারফিশিয়াল বা মিউকোসাল ব্লিডিং এ প্রেজেন্ট করে। আর যদি ডিপ টিস্যুতে ব্লিডিং হয়, মাসল, তারপর হচ্ছে জয়েন্ট, ব্রেইন, এই ধরনের ডিপ টিস্যুতে ব্লিডিং হলে সেগুলো ইন্ডিকেট করে পেশেন্টের ক্লটিং ফ্যাক্টরের সমস্যা অথবা পেশেন্ট কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ পাচ্ছে। আর রেয়ার কিছু ক্ষেত্রে ভন উইলিব্র্যান্ড ডিজিজও এই ধরনের ব্লিডিং হইতে পারে, তবে এটা খুবই রেয়ার। তাহলে প্লেটলেট রিলেটেড সমস্যা হলে মিউকোসাল ব্লিডিং হবে, মাইনর ব্লিডিং হবে, আর ক্লটিং ফ্যাক্টর রিলেটেড সমস্যা হলে ডিপ টিস্যুতে ব্লিডিং হবে, মেজর ব্লিডিং হবে। তাহলে এই পেশেন্টের যেহেতু সুপারফিশিয়াল ব্লিডিং এবং মাইনর ব্লিডিং মানে টুথ এক্সট্রাকশন করতে গিয়ে ব্লিডিং হয়েছে, আদার্স কোনো ব্লিডিং হিস্ট্রি নাই, তাহলে এখানে ডায়াগনোসিস হচ্ছে ভন উইলিব্র্যান্ড ডিজিজ। A 30-year-old woman admitted with a right-sided hemiparesis. She returned 2 days earlier from visiting her sister in Australia. She has been generally well apart from occasional migraine headaches. Only medication of note is the progesterone-only contraceptive pill. On examination, blood pressure is elevated and she has a right-sided hemiparesis. You note that her right leg is swollen. Her flatmate tells you that she complained that the leg was aching just after she returned home.
ইনভেস্টিগেশন ফাইন্ডিংস এর মধ্যে অলমোস্ট সব ফাইন্ডিংসই নর্মাল। Which one of the following investigations would be most helpful in revealing the reason behind her stroke? তাহলে 30 বছরের ইয়ং ফিমেল পেশেন্ট, রিসেন্ট ট্রাভেলিং হিস্ট্রি আছে, ট্রাভেলিংয়ের পরে তার লেগ সুয়েলিং হয়েছে, আর সাথে পেশেন্টের একটা স্ট্রোকের হিস্ট্রি আছে। এর বাইরে পেশেন্টের হাইপার টেনশন আছে এবং মাইগ্রেন অ্যাটাকের হিস্ট্রি আছে। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে কি ইনভেস্টিগেশন করলে স্ট্রোকের কারণ সম্পর্কে জানা যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কমন টপিক ফর এমআরসিপি, আর এফসিপিএসও এখান থেকে প্রশ্নের সম্ভাবনা অনেক বেশি। একদম খুবই টিপিক্যাল একটা সিনারিও, এই ধরনের সিনারিও দিয়ে পরীক্ষা আসবে। এর আগেও এমআরসি পরীক্ষাগুলোতে যে প্রশ্ন আসছে এখান থেকে এরকম টিপিক্যাল একটা প্যাটার্ন দিয়ে প্রশ্ন আসে। তাহলে ইনভেস্টিগেশন কি হবে এখানে? ডিবিটি আছে, ট্রাভেলিং করার পরে তার ডিবিটি হয়েছে এবং এরপর একটা স্ট্রোকও হয়েছে। ক্যারোটিড ডুপ্লেক্স, ক্যারোটিড ডুপ্লেক্স কেন ডায়াগনোসিস কি তাহলে রোগী? পেশেন্টের বয়স 30 বছর, ইয়ং ফিমেল পেশেন্ট, রাইট লেগ ভেনোগ্রাম। ওকে, ডপলার নাই। আচ্ছা, এটা একটু বেসিক আলোচনা করি। পেশেন্টের একটা ডিভিটি আছে, এতে কোনো সন্দেহ নাই। ট্রাভেলিং হিস্ট্রি করছে, তারপরটা ডিভিটি হয়েছে। এক্সিলেন্ট। তাহলে ডায়াগনোসিস আসলে পেটেন্ট ফোরামেন ওভালি। তাহলে ডিভিটিতে আমাদের যে ভেনাস থ্রোম্বাস ফর্মেশন হয়, ভেইন থেকে এই থ্রোম্বাসটা কোথায় যাবে? হার্টের রাইট সাইড অর লেফট সাইড? তাহলে ভেনাস ড্রেনেজ হয় আমাদের রাইট অ্যাট্রিয়ামে। তাহলে ভেনাস যে থ্রোম্বাস, এটা যদি এম্বুলাস ফর্মেশন হয়, তাহলে সেই এম্বুলাসটা যাবে হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে, দেন যাবে রাইট ভেন্ট্রিকলে, রাইট ভেন্ট্রিকল থেকে যাবে পালমোনারি আর্টারিতে। পালমোনারি আর্টারিতে গেলে সেখানে কি হবে? পালমোনারি এম্বলিজম। তাহলে লাংসে যদি কোনো থ্রোম্বাস যায়, লাংস থেকে সেটা বের হতে পারে না, লাংস এর ফিল্ড হিসেবে কাজ করে, এগুলো লাংস থেকে আটকা পড়ে যায়। তাহলে এখান থেকে তারা লেফট হার্টে যাওয়া পসিবল না। তাহলে সেটা ডিপ ভেন থ্রোম্বোসিস থেকে কমপ্লিশন হলে সেটা হবে হচ্ছে পালমোনারি এম্বলিজম হবে। এখন যদি কোনো পেশেন্ট স্ট্রোক হইতে হয়, তাহলে তাকে অবশ্যই অ্যাওয়ার্টা দিয়ে ব্রেনে যাইতে হবে। তাহলে তাকে প্রবেশ করতে হবে হচ্ছে লেফট এট্রিয়াম বা লেফট ভেন্ট্রিকল, সেখান থেকে যাইতে হবে অ্যাওয়ার্টাতে, অ্যাওয়ার্টা থেকে যাইতে হবে তার হচ্ছে ক্যারোটিড আর্টারিতে, সেখান থেকে গিয়ে সে হচ্ছে ব্রেনে কোনো একটা আর্টারি ব্লক করে স্ট্রোক করতে পারবে। তার মানে লেফট সাইড অফ হার্টে যদি থ্রোম্বাস বা এম্বোলাস না যাইতে পারে, তাহলে সেটা স্ট্রোক হওয়ার কারণ নাই কোনো। তাহলে ডিবিটি থেকে স্ট্রোক হওয়ার পসিবিলিটি নাই। কখন হইতে পারে? যদি রাইট এট্রিয়াম এবং লেফট এট্রিয়ামের মাঝখানে কোনো একটা ওপেনিং থাকে, এই ওপেনিং দিয়ে তাহলে সেই অ্যাম্বুলান্সটা রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়ামে চলে যেতে পারে, তারপর সেটা লেফট ভেন্ট্রিকল গিয়ে স্ট্রোক করতে পারে। তাহলে এই পেশেন্টটা আসলে এরকম একটা ইয়ং পেশেন্ট, ডিবির থেকে স্ট্রোক হয়েছে, তাহলে আমাদের চিন্তা করতে হবে তার রাইট এট্রিয়াম এবং লেফট এট্রিয়ামের মধ্যে কোনো ওপেনিং আছে কিনা, কনজেন্টাল কোনো অ্যানোমালি আছে কিনা। ইউজুয়ালি কমন কজ হচ্ছে পেটেন্ট ফোরামেন ওভালি, আর একটা হতে পারে এএসডি। তাহলে এটা ডায়াগনোস করার জন্য আমাদের হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি করতে হবে। এটাকে বলা হচ্ছে, একটা স্পেসিফিক নাম আছে, বাবল কন্ট্রাস্ট ইকো, অথবা বলা হচ্ছে এজিটেটেড স্যালাইন ইকো। তাহলে যে কোনোটা অপশন আসতে পারে, শুধু ইকোকার্ডিওগ্রাফি থাকতে পারে, বাবল কন্ট্রাস্ট ইকোকার্ডিওগ্রাফি থাকতে পারে, অথবা এজিটেটেড স্যালাইন ইকোকার্ডিওগ্রাফি থাকতে পারে। তাহলে ইকো করে আমরা বুঝবো রাইট এর এবং লেফট এর মাঝখানে কোনো একটা ওপেনিং আছে, মানে পেটেন্ট ফোরামেন ওভালি বা এসডি আছে। তাহলে এরকম যদি কোনো একটা সিনারিও দেখেন যে কোনো একটা পেশেন্টের ডিভিটি আছে প্লাস স্ট্রোক আছে, মানে হেমিপ্যারেসিস নিয়ে প্রেজেন্ট করছে,
তাহলে এটার ক্ষেত্রে ডায়াগনোস হবে পেটেন্ট ফোরামেন ওভালি অথবা এএসডি। ইনভেস্টিগেশন হবে হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি, এবং এখানে যে স্পেশাল ইকো করে সেটা বলে বাবল কন্ট্রাস্ট ইকো বা এজিটেটেড স্যালাইন ইকো। তাহলে এই কয়েকটা কথা মনে রাখা লাগবে, এটা পরীক্ষার প্রশ্ন আসে। এটা কি বুঝতে পারছেন নাকি রিপিট করার দরকার আছে? What diagnosis fits best with this clinical picture? A 17-year-old adolescent is brought to the emergency department by her mother, who is concerned that she has bruised easily over the past few days and has had a nosebleed this morning. There are no symptoms of other illness and she is otherwise well. On examination, there are generalized fatigue and some bruising, mainly affecting the lower limbs. Blood testing reveals a platelet count 35,000 per cubic millimeter, but the platelets are normal size. Hemoglobin mildly reduced. WBC count normal. তাহলে ইয়ং পেশেন্ট সুপারফিশিয়াল বা মিউকোসাল ব্লিডিং এ প্রেজেন্ট করছে, প্লেটেড কাউন্ট কম আছে, আদার সেল কাউন্ট মোটামুটি নর্মাল। এটা টিপিক্যাল সিনারিও ফর ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা। Which vitamin deficiency is most likely to have contributed to his bleeding? এখানে সিনারিও পড়ার দরকার নেই, কোন ভিটামিন ডেফিসিয়েন্সি ব্লিডিং হইতে পারে। ভিটামিন ডেফিসিয়েন্সির মধ্যে ব্লিডিং কোনটা বেশি করে? এক্সেলেন্ট। ভিটামিন কে ডেফিসিয়েন্সি, হিমোলাইসিস করে। হিমোলাইসিস কিসে হবে? ভিটামিন কে ডিফিসিয়েন্সি হলে ফ্যাক্টর 2, 7, 9, 10 ডেফিসিয়েন্সি হবে, সেখান থেকে ব্লিডিং হবে। এখানে তো হিমোলাইসিস হওয়ার কথা না। A 62-year-old man presents to the emergency department with progressively worsening headache, drowsiness, and confusion. She has apparently suffered abdominal pain and diarrhea over the past few days after visiting a local petting farm with her granddaughter. On examination, blood pressure raised, pulse 85 per minute and regular. You notice pulmonary rash and her abdomen is generally tender on palpation. Her GCS 13, followed by 5 bowel weakness affecting her right arm. Hemoglobin shows low hemoglobin with fragmented red cells. WBC count mildly raised, platelet reduced, sodium normal, potassium mildly raised, creatine raised. তাহলে পেশেন্টের নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন আছে, ডায়রিয়ার একটা হিস্ট্রি আছে এখন, আর ইনভেস্টিগেশন মধ্যে আছে থ্রোম্বোসাইটোপেনিয়া আছে, অ্যানিমিয়া আছে। তাহলে মোস্টলি ডায়াগনোসিস থ্রোম্বোটিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা। পিভিএফ করলে কি পাবো আমরা এখানে? সিস্টোসাইট পাবো, ফ্র্যাগমেন্টেড আরবিসি বা সিস্টোসাইট পাওয়া যাবে। আর ট্রিটমেন্ট কি হবে এখানে? প্লাজমা এক্সচেঞ্জ। A 22-year-old woman with a history of hereditary spherocytosis presents to the emergency department with shortness of breath and severe lethargy. Over the past few days, she has also been suffering from flu-like symptoms, joint pains, and flash sticks.
One of her children has also been ill recently with flu-like symptoms and similar flushed face. Pulse, blood pressure normal, temperature 37.9 degrees Celsius. Her cheeks looks flushed with an erythematous rash. Hemoglobin shows 81 gram per liter with low reticulocyte count. CRP raised, upper band is normal. Which one of the following is the most likely cause of a presentation? এক্সেলেন্ট, তাহলে অ্যান্সার হচ্ছে পার্ভোভাইরাস B19। তাহলে এটা আমরা আগের ক্লাসে ডিসকাস করছিলাম। আমরা বলছিলাম যে এটা খুবই কমন একটা সিনারিও, যে কোনো পেশেন্টের হেরিডিটারি স্পোসাইটিস আছে বা সিকল সেল ডিজিজ আছে, এই পেশেন্ট একটা ফ্লু লাইক ইলনেস বা ভাইরাল ইলনেস হওয়ার পরে যদি সাডেনলি হিমোগ্লোবিন ফল করে বা প্লাস্টিক ক্রাইসিস ডেভেলপ করে, তাহলে মোস্ট লাইকলি কজ হচ্ছে সেটা পার্ভোভাইরাস B19। এটা খুবই কমন একটা প্রশ্ন। What is the most likely diagnosis? A 63-year-old man from Ghana presents with backache, lethargy, and thirst. His ESR is raised with normochromic normocytic anemia. A 63-year-old male patient presentation হচ্ছে back pain, lethargy, আর একটা হচ্ছে thirst. ইনভেস্টিগেশন মধ্যে ESR বেশি আর হচ্ছে normochromic normocytic anemia. Excellent. And diagnosis of multiple myeloma. In case thirst কারণ কি এটা? হাইপারক্যালসিমিয়া। এই পেশেন্টের পিটিএস যদি করি, পিটিএস কেমন হবে? নরমাল। ক্যালসিয়াম যদি বেশি হয় তাহলে প্যারাথাইরয়েড হরমোন কেমন থাকবে? লো থাকবে। মাল্টিপল মায়োলোমাতে এএলপি কেমন থাকে? সেটা না পারলে সমস্যা নেই। মাল্টিপল মায়োলোমা হচ্ছে একটু এক্সেপশন, যেখানে এএলপি নর্মাল বা লো থাকে। ইউজুয়ালি যেগুলোতে বোন ইনভলভমেন্ট হয় সেগুলোতে এএলপি বেশি থাকে, বাট মাল্টিপল মায়োলোমাতে যে মায়োলোমা সেল থাকে বা অ্যাবনর্মাল যে সেলগুলো থাকে, এরা হচ্ছে এএলপি প্রোডাকশনকে ইনহিবিট করে। এরা হচ্ছে অস্টোব্লাস্টকে ইনহিবিট করে। অস্টোব্লাস্টকে ইনহিবিট করার কারণে এখানে এএলপি প্রোডাকশন হতে পারে না। তাহলে এটা একটু মনে রাখতে হবে যে আমরা যে ডিজিজগুলো দেখি ক্যালসিয়াম বেশি থাকে, হাইপারক্যালসিয়াম যে ডিজিজগুলো বা বনের ডিজিজগুলো ইউজুয়ালি ক্যালসিয়াম বেশি থাকে, সেগুলোতে এএলপিও বেশি থাকে। তাহলে এক্সেপশন হচ্ছে মাল্টিপল মায়োলোমা, যেখানে এএলপি ইউজুয়ালি নর্মাল থাকে বা লো থাকতে পারে। এটা খুব সাবজেক্ট, খুবই ফেভারিট একটা কোশ্চেন, অনেক সময় জিজ্ঞাসা করতে পারে। তাহলে এখানে এএলপি বাড়বে না আনলেস কোনো ফ্র্যাকচার হয়। তাহলে মাল্টিপল মায়োলোমা যদি এএলপি বেশি হয় তাহলে সেটা হইতে পারে কোনো ফ্র্যাকচার হওয়ার পরে, আদারওয়াইজ এএলপি নর্মাল থাকবে। Which one of the following features or underlying conditions is most likely to be associated with microangiopathic hemolytic anemia? স্যার আমাদের উপরে সিনারিও পড়তেছি না। আচ্ছা, আমরা একটা অপশন থাকাই। হিমোলাইটিক অ্যানিমিয়াতে আনকনজুগেটেড বিলিরুবিন কেমন থাকবে? নর্মাল, লোয়ার, বেশি? বেশি থাকবে। রেটিকুলোসাইট কাউন্ট বেশি থাকবে। প্লেটলেট এটাকে মাহা বলা হয়, মাইক্রো অ্যানজিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া। মাইক্রো অ্যানজিওপ্যাথি মানে ছোট ছোট ভেসেলগুলো অ্যাবনর্মাল হয়, এখান থেকে যখন সেলগুলো যায় সেলগুলো ডিস্ট্রাকশন হয়, ফলে এখানে হিমোগ্লোবিন কমে যাবে, প্লেটলেটও কমে যাবে, পেশেন্টগুলো থ্রোম্বোসাইটোপেনিয়া থাকবে, তাহলে প্লেটলেট কাউন্ট কম হবে। ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিয়া যদি ইডিওপ্যাথিক এর সাথে কোনো রিলেশন নেই, তাহলে মাইক্রোঅ্যানজিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া এর সেট হচ্ছে হেলথ সিনড্রোম। ডেভিডসন এবং মাইক্রোঅ্যানজিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়ার কিছু কজ দেওয়া আছে।
has TTP, DIC, HELLP syndrome, তারপর হচ্ছে ম্যালিগন্যান্ট হাইপারটেনশন। তাহলে এই কজগুলো মনে রাখতে হবে। এগুলোতে ম্যাকটেনজেটিক হিমোলারিক অ্যানিমিয়া হইতে পারে, ফিচারসগুলো তাহলে সিমিলার থাকবে। আমরা হচ্ছে যে হিমোগ্লোবিন কম পাবো, প্লেটলেট কাউন্ট কম পাবো, তারপর হচ্ছে সিস্টোসাইট পাইতে পারি পিভিএফ করলে। Which is the best initial diagnostic test to confirm the most likely underlying cause of his symptoms? A 65-year-old man presents to the emergency department with a 6-month history of recurrent episodes of passing black tarry stool and occasional lightheadedness. He denies any weight loss or abdominal pain. His medical history includes hypertension and chronic kidney disease stage 3. তাহলে পেশেন্টের মেইন কমপ্লেন হচ্ছে ব্ল্যাক টারি স্টুল পাস করতেছে আর অকেশন লাইট হেডনেস, আর ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিতে আছে হাইপারটেনশন, সিকেডি। সিমটমস ইভ্যালুয়েশনের জন্য আমরা কি টেস্ট করব? কোলোনোস্কোপি, মেশিনিক এনজিওগ্রাফি। কোনো পেশেন্ট যদি ব্ল্যাক টারি স্টুল পাস করে তাহলে এটা মোস্ট লাইকলি অরিজিন কোথায়? আপার জিআইটি বা লোয়ার জিআইটি? লোয়ার জিআইটি। আচ্ছা, এখানে একটু ঝামেলা আছে। ব্লাড পাস করলে ব্লাডের কালার কেমন হওয়ার কথা ছিল? ফ্রেশ ব্লাডের কালার হচ্ছে রেড হওয়ার কথা ছিল, বা খুব বেশি হলে ব্রাউন হওয়ার কথা ছিল। ব্লাডটা যখন হচ্ছে যে একটা লম্বা জিআইটি একটা লম্বা ট্র্যাক পার হয়, এই জিআই ট্র্যাক পার হওয়ার সময় এনজাইম দ্বারা ডিগ্রেডেশন হয়, বিভিন্ন কেমিক্যাল অর্গানেশন হয়, হয়ে কালারটা চেঞ্জ হয়ে ব্ল্যাক হয়। কোনো পেশেন্ট যদি ব্ল্যাক টারি স্টুল বা মেলেনা কমপ্লেন করে তাহলে এটা ইন্ডিকেট করা হচ্ছে মোস্ট লাইকলি সোর্স অফ ব্লিডিং হচ্ছে আপার জিআইটি। আপার জিআইটি ব্লাডটা অল্টারে এই যে ব্ল্যাক কালারেশন হয়ে তারপরে স্টুলের সাথে পাস করে। আর যদি ফ্রেশ ব্লাড যায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে রেড কালার হবে এক্সালি। ফ্রেশ ব্লাড বা রেড কালার ব্লাড যদি পাস করে সেটা ইন্ডিকেট করে লোয়ার জিআই ব্লিডিং। আর যদি ব্ল্যাক কালার স্টুল পাস করে এটা ইন্ডিকেট করে যে অল্টার্ড ব্লাড এবং সোর্স হচ্ছে আপার জিআইটি। তাহলে ইনভেশন হবে আপার জিআই এন্ডোস্কোপি। এটা আরো কয়েক জায়গায় লাগবে আমাদের। ফ্রেশ ব্লিডিং হলে আমরা হচ্ছে কোলোনোস্কোপি করবো, আর যদি দেখি অল্টার্ড ব্লাড বা মেলানো ব্ল্যাক টারি স্টুল আসছে তাহলে আমরা আপার জিআই এন্ডোস্কোপি করবো। Which one of the following is the most common cause of aplastic crisis in a patient with sickle cell disease? তাহলে এই প্রশ্নটা কিন্তু বেশ কয়েকবার ডিসকাস করা হয়েছে, কারণ এটা ফ্রিকোয়েন্টলি আসে, সো এটা কোনোভাবে পরীক্ষা ভুল করা যাবে না। অ্যান্সার হচ্ছে হিউম্যান পারভাইরাস B19 ইনফেকশন। A 72-year-old man presents to the hematology clinic complaining of severe headache and pain in his fingers and toes, particularly when he is exposed to excess heat. His GP has noticed a significantly elevated platelet count. He has a history of raised blood pressure for which he takes Lamictal 10 mg daily. On examination, blood pressure raised, pulse normal, no abnormal findings on general examination. Investigation reveals hemoglobin 17.9 gram per deciliter, WBC count 9.1 K, platelet raised 875 K, sodium potassium getting normal, ALT normal. তাহলে পেশেন্ট হচ্ছে বয়স্ক রোগী, 72 ইয়ার্স ওল্ড। তার মেইন কমপ্লেন হচ্ছে হেডেক এবং হচ্ছে যে পেইন ইন ফিঙ্গার্স অ্যান্ড টোস, সাথে হাইপারটেনশন আছে। ইনভেস্টের মধ্যে হিমোগ্লোবিন ভেরি হাই, প্লেটেড কাউন্ট ভেরি হাই। ডায়াগনোসিস কি এটা ওইখানে বলে দিচ্ছে না? হুইচ অফ দ্য ফলোইং ইনভেস্টিগেশন ইজ মোস্ট লাইক টু বি পজিটিভ উইথ রেসপেক্ট টু কনফার্মিং প্রাইমারি পলিসাইথেমিয়া? তাহলে অ্যান্সার আছে ব্রেক টু মিউটেশন অ্যানালাইসিস। এখানে তেমন কিছু নাই।
A 65-year-old man comes to the clinic for evaluation of painless cervical lymphadenopathy. His only other past medical history of note is essential hypertension, for which he takes amlodipine 5 mg daily. On examination, blood pressure 145 by 80 mm mercury, pulse 75 and regular. There is bilateral cervical lymphadenopathy with a number of nodes 1 cm in diameter or greater. Investigation মধ্যে hemoglobin mildly reduced, WBC count normal, platelet normal. Platelet normal না platelet reduced. Accidental diagnosis হচ্ছে ইনভেস্টিগেশন হচ্ছে excision biopsy of lymph node. Diagnosis কি এটা? লিম্ফোমা। তাহলে এরকম যদি পেইনলেস লিম্ফেডেনোপ্যাথি থাকে তাহলে লিম্ফোমা একটা মনে রাখতে হবে সিএলএল। ডিফারেন্সিয়েট করার জন্য আমরা সেল কাউন্ট দেখবো। লিম্ফোমার ক্ষেত্রে ইউজুয়ালি ডাব্লিউসি কাউন্ট নর্মাল থাকবে, সিএল এর ক্ষেত্রে ডাব্লিউসি কাউন্ট বেশি থাকবে উইথ লিম্ফোসাইট প্রিডোমিনেন্ট। What diagnosis fits best with this clinical picture? A 26-year-old woman who has suffered her third spontaneous abortion is referred by the obstetrician for review. Past history of note includes a deep vein thrombosis, VGL test positive, IgG anticardial definitively positive. সহজ একটা সিনারিও ডায়াগনোসিসে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম। অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম পেশেন্টরা ইউজুয়ালি রিকারেন্ট অ্যাবর্শন তারপর থ্রোম্বোটিক ম্যানিফেস্টেশনে প্রেজেন্ট করে। এই ক্ষেত্রে ভিডিআর টেস্ট পজিটিভ থাকতে পারে অনেক সময়, আদার অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডিগুলো পজিটিভ থাকবে। এটা ট্রিটমেন্ট কি হবে? নন প্রেগনেন্ট হলে প্রেগনেন্সিতে কি দিব? হেপারিন প্লাস অ্যাসপিরিন। হেপারিন কোনটা দিব আমরা? তাহলে প্রেগনেন্সিতে অ্যাসপিরিন দেবো, সাথে লো মোলিকুলার হেপারিন দেবো। A 42-year-old woman who is undergoing chemotherapy for carcinoma of breast presents to the emergency department some 10 days post completion of her last cycle of treatment. She has suffered from symptoms of pharyngitis with a fever that has not responded to paracetamol over the last 24 hours. Examination reveals a fever of 38.5 degrees Celsius. Her tonsils are enlarged and erythematous. তাহলে ডায়াগনোসিস কি এখানে? পেশেন্ট কেমোথেরাপি পাচ্ছে ফর ব্রেস্ট কার্সিনোমা, এখন পেশেন্টের ফিভার আছে, টনসিলাইটিস আছে। আর ইনভেস্টিগেশনের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে তার নিউট্রোফিল কাউন্ট মাত্র 0.2 × 10⁹ পার লিটার। নিউট্রোপেনিক সেপসিস। নিউট্রোপেনিক সেপসিস বলবো নাকি ফিভার বলবো? নিউট্রোপেনিক ফিভার। নিউট্রোপেনিক ফিভার ক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট আছে পাইপারসিলিন এন্ড টাজোভেক্টম। আগেরটা কি কোশ্চেন ছিল? কোনো স্ট্রোক? এপিএসসি স্ট্রোক হলে ওয়ারফেরিন পাবে। A 42-year-old woman who is undergoing এটা তো সলভ করছি না। A 60-year-old is taking warfarin long term for recurrent pulmonary emboli. The patient presents to the emergency department complaining of vomiting a large amount of bright red blood. On examination, he is pale, hypotensive with a blood pressure 90/60 mm mercury and has epigastric tenderness. Initial blood tests show hemoglobin 6.5 gram per deciliter with a normal chromic thrombocytic anemia, WBC count 12.3, platelet 375.
INR 9.2। ট্রিটমেন্ট কি হবে তাহলে? এক্সিলেন্ট। তাহলে কোন একটা পেশেন্ট ওয়ারফেরিন পাচ্ছে, এই ধরনের একটা পেশেন্ট যদি মেজর ব্লিডিং এ প্রেজেন্ট করে এবং আইএনআর বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে প্রথমবিন কমপ্লেক্স কনসেন্ট্রেট উইথ ভিটামিন কে, আইভি ভিটামিন কে। তাহলে আমরা দুইটা জিনিস পড়লাম ব্ল্যাক প্রোডাক্টের মধ্যে। একটা হচ্ছে আগের দিন পড়ছিলাম ডিভিটি ক্ষেত্রে। ডিভিটি ক্ষেত্রে ফার্স্ট চয়েস কি ছিল? ডিভিটি ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। আর ওয়ারফেরিন যদি মেজর ব্লিডিং এ প্রেজেন্ট করে ফার্স্ট হচ্ছে প্রথমবিন কমপ্লেক্স কনসেন্ট্রেট উইথ হাই ডোজ আইভি ভিটামিন কে। Which one of the following correctly describes the function of DDAVP in the treatment of hemophilia A? Diaminodeazinine vasopressin. এটাও ডেভিডসনের আছে, মেসি পরীক্ষাতেও কমনলি এই প্রশ্নটা আসে। এটা হচ্ছে রিলিজ ফ্রি ফ্রম ভন লিভেন্স ফ্যাক্টর, মনে রাখা লাগবে। এটা নতুন করে তৈরি করে না, যেগুলো আগে থেকে ফ্রি ফর্ম থাকে সেগুলোকে রিলিজ বাড়ায়। A 73-year-old man comes to the clinic for a routine checkup involving general physical examination, full blood count, urea nucleotides, and ESR. He is well apart from a history of mild hypertension treated with lisinopril. On examination, blood pressure 149/82, pulse 80, BMI 23. One enlarged cervical lymph node is noted. There are no other abnormal findings apart from splenomegaly. Investigation reveals normal hemoglobin, WBC count raised, lymphocyte count raised with 11.2 K per liter. Other findings are normal except raised ESR. Excellent. Diagnosis কি এখানে? Chronic lymphocytic leukemia. এই chronic lymphocytic leukemia ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন চয়েস হচ্ছে peripheral blood flow cytometry with immunophenotyping. তাহলে এর আগে আমরা লিম্ফোমার যে সিনারিওটা পড়লাম, এটা কিন্তু অলমোস্ট কাছাকাছি। দুইটা ক্ষেত্রে পেইনলেস সার্ভাইকাল লিম্ফোডেনোপ্যাথি আছে। ডিফারেন্স হচ্ছে এখানে সেল কাউন্টটা বেশি। লিম্ফোমাতে সেল কাউন্ট নর্মাল থাকবে, সিএলএল এ লিম্ফোসাইট প্রিডোমিনেন্ট লিউকোসাইটোসিস থাকবে। এখানে যদি আমরা ডাব্লিউসি কাউন্ট নর্মাল দিয়ে দিই, তাহলে এটা আবার লিম্ফোমা কেস হিসেবে ফার্স্ট ডায়াগনোসিস পেলে লিম্ফোমা। লিম্ফোমা হচ্ছে মেইনলি যেগুলো আমাদের লিম্ফ নোডের ডিজিজ বলা যায় বা লিম্ফার টিস্যুর ডিজিজ। সো এখানে ইউজুয়ালি সেল কাউন্ট গুলো বাড়ে না, উল্টাও লিম্ফোপেনিয়া থাকতে পারে। তাহলে পরীক্ষার জন্য আমরা যদি ক্লিনিক্যালি বা প্র্যাকটিক্যাল লাইফে কেস দেখি, সেখানে আসলে কনফিউশন বেশি হতে পারে, এগুলো টেস্ট না করে কনফার্ম করা যায় না। বাট পরীক্ষার জন্য মনে রাখবেন ডাব্লিউসি কাউন্ট যদি নর্মাল থাকে বা লিম্ফোপেনিয়া থাকে, সাথে লিম্ফোরেডুলারিস থাকে, তাহলে সেটা লিম্ফোমা। আর যদি ডাব্লিউসি কাউন্ট বেশি থাকে, বিশেষ করে লিম্ফোসাইট প্রিডোমিনেন্ট সাথে লিম্ফেডিনোপ্যাথি আছে, তাহলে সেটা হচ্ছে সিএলএল। সিএলএল হলে আমরা করবো হচ্ছে ফ্লো সাইটোমেট্রি উইথ ইমিউনোফিনোটাইপিং। আর যদি লিম্ফোমা হয় তাহলে আমরা করবো হচ্ছে এক্সেশনাল বায়োপসি, এক্সেশনাল লিম্ফ নোড বায়োপসি উইথ ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। ইমিউনোহিস্টোকেমিস্ট্রি এখানে আমরা দেখি হচ্ছে সলিড টিস্যু। আর ইমিউনোফিনোটাইপিং দুইটা আছে। ফ্লো সাইটোমেট্রি যদি আমরা করি, ফ্লো সাইটোমেট্রিটা আমরা নিচ্ছে লিকুইড স্যাম্পল মানে ব্লাড নিয়ে করি। সলিড টিস্যু তো ফ্লো হওয়া সম্ভব না, ফ্লো হতে পারে ফ্লুইড নিলে। তাহলে আমরা যদি ব্লাড নিয়ে টেস্ট করি, সেটা হচ্ছে ফ্লো সাইটোমেট্রি।
যেটা আমরা কোনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়ার ক্ষেত্রে করি। আর যদি সলিড টিস্যু নিই, যেমন লিম্ফ নোড নিয়ে যদি ইমিউনোফিনোটাইপিং করতে চাই, সেক্ষেত্রে আমরা করবো হচ্ছে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। তাহলে লিম্ফোমার ক্ষেত্রে আমরা বললাম স্যার লিম্ফোপ্যাথি থাকবে পেইনলেস, সাথে নর্মাল ডাব্লিউসি কাউন্ট থাকবে। ইনভেকশন হচ্ছে এক্সেপশনাল লিম্ফ নোড বায়োপসি উইথ ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। আর লিম্ফেডিনোপ্যাথি আছে, সাথে স্প্লেনোমেগালি আছে বা নাই, যাই হোক এর সাথে ডাব্লিউসি কাউন্ট বেশি, বিশেষ করে লিম্ফোসাইটগুলো বেশি। ডায়াগনোস হচ্ছে ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া। ইনভেকশন হচ্ছে পেরিফেরাল ব্লাড ফ্লো সাইটোমেট্রি বা ইমিউনোফিনোটাইপিং। Okay, 55-year-old man presents to the hematology clinic for review. He complains of fatigue, night sweats, and feeling of abdominal bloating. On examination, he has splenomegaly. Hemoglobin 99 gram per liter. WBC count raised. Platelet raised. Bone marrow examination is suggestive of chronic myeloid leukemia and Philadelphia chromosome positive. Which of the following is the most appropriate initial management? Excellent. That's a imatinib. Imatinib mechanism of action কি? টাইরোসিন কাইনেজ ইনহিবিটর। এই টাইরোসিন কাইনেজ এনজাইমটা প্রোডাকশন করে কে সিএমএল এর ক্ষেত্রে? আচ্ছা, সিএমএল এ কি হয়, কোন কোন ক্রোমোজোমের মাঝখানে ঝামেলা হয়? ক্রোমোজোম নাম্বার এখানে কত কত ইনভলভ হয়? 9 and 22। কি চেঞ্জ হয় এখানে? আমরা একদিন জেনেটিক্সে পড়ছিলাম, যদি এটা ডিসকাস করা হয় নাই, তাহলে এখানে আছে ট্রান্সলোকেশন হয়। ছবি তো খুব খারাপ হয়ে গেছে। তাহলে এরকম মনে হয় একটা ক্রোমোজোম আছে, একটা আছে 9, একটা আছে 22। কিছু পার্ট এখানে এক্সচেঞ্জ হয়ে যায়, এর কিছু পার্ট এখানে চলে আসে, এক্সচেঞ্জ হওয়ার মাধ্যমে এখানে আছে ট্রান্সলোকেশন হয়। এর ফলে নতুন যে অংশ তৈরি হয় বিসিআর এবিএল, এখান থেকে তৈরি হয় হচ্ছে এই যে টাইরোসিন কাইনেজ প্রোটিন। এই টাইরোসিন কাইনেজ যে প্রোটিন তৈরি হলে, এই অ্যাবনর্মাল প্রোটিন তৈরি হওয়ার কারণে তখন হচ্ছে যে সেলগুলো বেশি বেশি প্রোডাকশন হয় ডাব্লিউসি কাউন্ট। আমরা যে ইমাটিনিব ইউজ করি, ইমাটিনিব হচ্ছে টাইরোসিন কাইনেজ যে এনজাইম আছে এটাকে ইনহিবিট করে। তাহলে এই ইনফরমেশনগুলো আমাদের লাগবে যে সিএমএল এর ক্ষেত্রে ক্রোমোজোম 9 এবং ক্রোমোজোম 22, এটা ভালো লিখছি, 22 এর মধ্যে ট্রান্সলোকেশন হয়, নতুন করে তৈরি হচ্ছে বিসিআর এবিএল একটা প্রোডাক্ট তৈরি হয়। আর এই ক্রোমোজোমকে বলা হচ্ছে ফিলাডেলফিয়া ক্রোমোজোম। নতুন যে বিসিআর এবিএল প্রোডাক্ট তৈরি হলো, এখান থেকে তৈরি হচ্ছে টাইরোসিন কাইনেজ নামক প্রোটিন বা টাইরোসিন কাইনেজ এনজাইম। ইমাটিন হচ্ছে টাইরোসিন কাইনেজ এনজাইমটাকে ইনহিবিট করে। এই সবগুলো ইনফরমেশনই পরীক্ষায় আসে। What is the most appropriate prophylactic measure to use prior to the planned dental procedure? A 42-year-old lady with non-von Willebrand disease is awaiting dental extraction. A previous tooth extraction was complicated by profuse bleeding, required 2 units of blood transfusion. Apart from menorrhagia and easy bruising, when he has been involved in contact sports, she has no other particular problems. Excellent. তাহলে কোনো একটা ভন লিভেন ডিজিজের পেশেন্ট যদি মাইনর কোনো প্রসিডিউর করতে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা ডিডি এবিপি এটা প্রোফিলাক্সিস হিসেবে দিতে পারি টু প্রিভেন্ট ব্লিডিং। A 42-year-old man from West Africa has recently begun Dapsone therapy.
He presents to the emergency department with anxiety, confusion, headache, and shortness of breath at rest. He has no other past medical history of note. Blood pressure 110/70, pulse 90 and regular. He has pale sclera. The saturation is measured at 89% on pulse oximetry. You suspect he has methemoglobinemia. Which one of the following is the most likely cause? Excellent. তাহলে মিথ হিমোগ্লোবিনেতে কি হয়? অক্সিডেশন অফ ফেরাস টু ফেরিক। কি কারণে হয়েছে পেশেন্টের? ড্যাপসন। তাহলে ড্যাপসন মেডিকেশন একটা অ্যাডভান্স আছে, মিথ হিমোগ্লোবিনিয়া করতে পারে। লেফট শিফট হবে। এক্সিলেন্ট। তাহলে অক্সিজেন হিমোগ্লোবিন রিসেশন কাটবে, এখানে লেফট শিফট হবে। মিথ হিমোগ্লোবিনের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক হচ্ছে পালস অক্সিমিটারে অক্সিজেন সেশন কেমন থাকে এটা? ইমার্জেন্সি মেডিসিনের প্রথম দিকে একটা বক্সে দেওয়া আছে এটা। এখানে সবসময় দেখা যাচ্ছে অ্যারাউন্ড 85% দেখাবে। তাহলে পেশেন্টের অক্সিজেন কম হোক বা বেশি হোক, এটা ফলস পজিটিভ বলা যাবে না, কারণ বেশি থাকলে 85% দেখাবে, কম থাকলে 85% দেখাবে। আমরা যে পালস অক্সিমিটার দিয়ে অক্সিজেন মেজার করি, এটা মূলত দুইটা হিমোগ্লোবিন আইডেন্টিফাই করতে পারে, একটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন আর একটা হচ্ছে ডিঅক্সি হিমোগ্লোবিন। এখানে কিছু লাইট ইনফ্রারেড রে আছে, রেড লাইট আছে, এগুলো দিয়ে এরা অক্সি হিমোগ্লোবিন ডিঅক্সি হিমোগ্লোবিন এগুলো আলাদা করে, তারপর একটা রেশিও করে আমাদের অক্সিজেন স্যাচুরেশনটা দেখায় কত আছে। সমস্যা হলে যখন পেশেন্টের মিড হিমোগ্লোবিন ফর্মেশন হয়, এই পালস অক্সিমিটারগুলো এই মিড হিমোগ্লোবিনগুলো ডিটেক্ট করতে পারে না। ডিটেক্ট করতে না করার কারণে তারা হচ্ছে এই অক্সিজেন স্যাচুরেশনটা ফলস দেখায়, এবং সেক্ষেত্রে সবসময় 85% বা আশেপাশে দেখাবে। তাহলে পেশেন্টের অক্সিজেন কম থাকুক বেশি থাকুক, পালস অক্সিমিটার সবসময় একই রকম দেখাবে। তাহলে এরকম কোনো সিনারিওতে যদি দেখেন যে পালস অক্সিমিটারে অক্সিজেন স্যাচুরেশন অ্যারাউন্ড 85% আছে, অক্সিজেন দেওয়ার পর তা ইমপ্রুভ করতেছে না, অথবা ইপিজি করে দেখা গেছে তার অক্সিজেন পার্শ্ববর্তী অক্সিজেন নর্মাল আছে, বাট পালস অক্সিজেন অন্যরকম দেখাচ্ছে, তাহলে এরকম যদি ডিসপ্রপশন থাকে, তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোস হচ্ছে মিড হিমোগ্লোবিনেমিয়া। এটা হচ্ছে এমআরসি পরীক্ষা খুব কমনলি এরকম একটা সিনারিও দিয়ে দেয়। এরকম ড্যাপসনে থাকতে পারে, অথবা সে নাইট্রেট জাতীয় কোনো ড্রাগ, নাইট্রেট ড্রাগগুলো মিড হিমোগ্লোবিনে করতে পারে। এই ধরনের কোনো ড্রাগ হিস্ট্রি আছে, এরপরে পেশেন্টের এরকম কনফিউশন, হেডেক, নিউরোলজিক্যাল কোনো ম্যানিফেস্টেশন আছে, সাথে পালস অক্সিজেনটা দেখা যাচ্ছে অক্সিজেন সেশন কম, এরকম সিনারিও থাকলে মোস্ট লাইকলি ডায়াগনোস হচ্ছে মিড হিমোগ্লোবিনেমিয়া। আচ্ছা, ফেরাস থেকে ফেরিক হলে সমস্যা কি? আমাদের হিমোগ্লোবিনে নর্মালি কোনটা থাকে? তাহলে নর্মাল হিমোগ্লোবিনে আমাদের থাকে হচ্ছে ফেরাস ফর্ম আয়রন থাকে, যেটার সাথে অক্সিজেন বাইন্ড করতে পারে। এটা যখন অক্সিডেশন হয়ে ফেরিক ফর্ম হয়ে যায়, এদের সাথে অক্সিজেন বাইন্ড করতে পারে না। তাহলে পেশেন্টের হিমোগ্লোবিনও আছে, অক্সিজেনও আছে, বাট পেশেন্ট হাইপক্সিক থাকে, টিস্যুগুলো অ্যাডিকুয়েট অক্সিজেন পায় না। তাহলে ব্রেনে যদি অ্যাডিকুয়েট অক্সিজেন সাপ্লাই না পাই, তাহলে কি হবে? পেশেন্টের হেডেক ডেভেলপ করবে, কনফিউশন হবে, অ্যাংজাইটি ডেভেলপ করবে। পেশেন্টের টিস্যুগুলো যদি অ্যাডিকুয়েট অক্সিজেন না পায় পেশেন্টের, তাহলে ব্রেথলেসনেস হবে, শর্টনেস অফ ব্রেথ এগুলো ডেভেলপ করবে। এটি কি লাস্ট প্রশ্ন? আরেকটা আছে। A 17-year-old boy was brought to the emergency department suffering from excessive bleeding after extraction of a diseased tooth at the dentist.
On further questioning, he reports suffering easy bruising for as long as he can remember, but never thought to see her doctor as her mother suffered from the same problem. On examination, there are bruises on his legs and forearms from falling over, and the base of his tooth extraction is oozing blood. তাহলে খুবই কমন একটা সিনারি না, সুপারফিশিয়াল ব্লিডিং হইতেছে পেশেন্টের হচ্ছে টুথ এক্সট্রাকশনের পর ব্লিডিং হইতেছে আর মাঝে মাঝে ব্রুজিং হয়। ডায়াগনোসিস হচ্ছে ভন লিভেন ডিজিজ। আমরা যদি পেশেন্টে এই সিনারিটা দেওয়ার কারণ হচ্ছে ইনজেকশন প্রোফাইল, পেশেন্টের পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম এটা কিছুটা বেশি। বেশির কারণ কি? আচ্ছা, ভন লিভেন ডিজিজে ব্লিডিং টাইম কেমন থাকবে? নর্মাল আর প্রলংড? বেশি থাকবে। ক্লটিং টাইম কেমন থাকবে? বেশি। প্রথম মিন টাইম নর্মাল। এপিটিটি নর্মাল আর বেশি। প্লেটলেট কাউন্ট কেমন থাকবে? প্লেট কাউন্ট কম। কোনটাতে কম থাকবে? সবগুলোতে কম থাকবে ভন লিভেন ডিজিজে? এক্সেপ্ট টাইপ 2B। তাহলে ভন লিভেন ডিজিজের মেইন সমস্যা কি হয়? এখানে ভন লিভেন ফ্যাক্টর, যেটা ভন লিভেন ফ্যাক্টর দুইটা কাজে হেল্প করে। একটা হচ্ছে প্লেটলেট ফাংশনে হেল্প করে, প্লেটের সাথে বাইন্ড করে প্লেটলেট ফাংশনে হেল্প করে। আরেকটা হচ্ছে এটা ফ্যাক্টর 8 কে ক্যারি করে। যদি ভন লিভেন ফ্যাক্টর না থাকে তাহলে ফ্যাক্টর 8টা ডিস্ট্রাকশন বেশি হয়। কোনো পেশেন্ট যদি ভন লিভেন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি থাকে তাহলে সেক্ষেত্রে প্লেটলেট ফাংশনে হ্যাম্পার হবে, ফ্যাক্টর এইগুলো বেশি ডিস্ট্রাকশন আর ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি একটা ফিচার্স পাওয়া যাবে। তবে এখানে যদি অ্যাবসলিউট ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি থাকে না, সে কারণে একদম পিওর হিমোফিলিয়া মতো প্রেসক্রিপশন থাকবে না। বাট ইনজেকশন করলে আমরা দেখবো যে হিমোফিলিয়ার মতো এখানেও প্রথম মিন টাইম বেশি পাবো, পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইমও বেশি পাবো। আর যেহেতু এখানে প্লেটলেট ফাংশনটা হ্যাম্পার্ড হচ্ছে, সো ব্লিডিং টাইমটা বেশি পাবো। প্লেটলেট কাউন্ট ইউজুয়ালি নর্মাল থাকে, বাট ভন লিভেন ডিজিজে একটা টাইপ আছে টাইপ 2B, যেটা ক্ষেত্রে থ্রোম্বোসাইটোপেনিয়া থাকতে পারে। তাহলে ব্লিডিং টাইম বেশি, এটা হচ্ছে মেইনলি হচ্ছে প্লেটলেট ফাংশন অ্যাবনর্মালিটির কারণে। কেন না? আচ্ছা, ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি হলে আমরা একটু আগে বলছিলাম এটা হচ্ছে ক্লটিং ফ্যাক্টর। ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হলে কি ধরনের ব্লিডিং হবে? ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হলে ইউজুয়ালি ডিপ ব্লিডিং হয়, মাসেল, জয়েন্ট, তারপর ইন্টারনাল অর্গান, এগুলোতে বেশি ব্লিডিং হবে। ডেভিডসনে একদম প্রথম হিমোফিলিয়া এই হেমাটোলজির সেকেন্ড পেজে এটা লেখা আছে, যেগুলোতে হচ্ছে ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি থাকে বা অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ যদি ইউজ করা হয় তাহলে সেই ক্ষেত্রে ব্লিডিং গুলো হবে ডিপ টিস্যুতে। আর যদি পেশেন্টের প্লেটলেট ফাংশন অ্যাবনর্মালিটি হয় অথবা প্লেটলেট ডেফিসিয়েন্সি থাকে অথবা কোনো অ্যান্টিপ্লেটলেট ড্রাগ ইউজ করা হয় তাহলে সেই ক্ষেত্রে পেশেন্টের ব্লিডিং হবে ইউজুয়ালি মিউকোসাল ব্লিডিং, এবং এই ব্লিডিং হবে ইউজুয়ালি মাইল্ড ব্লিডিং। যেমন একটু আগে আমরা এক্সাম্পল বলছিলাম যে স্কিনে পালপুলা পেটিস এগুলো হইতে পারে, এপিস্ট্যাক্সিস হইতে পারে, ফিমেলের ক্ষেত্রে মেনোহেজে হইতে পারে। এই ধরনের সুপারফিশিয়াল বা মিউকোসাল ব্লিডিং গুলো প্লেটলেট রিলেটেড ডিজঅর্ডার বেশি হবে। ভন লিভেন ডিজিজে যেহেতু প্লেটলেট ফাংশনটা প্রপারলি করতে পারে না, কারণ প্লেটলেট ফাংশন করার জন্য আমাদের
ভন লিভেন্ট ফ্যাক্টর দরকার হয়। তাহলে এই ফিজিওলজিটা পাবেন হচ্ছে ডেভিডসনের হেমাটোলজি, যে কিছু ফিগার দিয়ে আছে প্রথম দিকে অ্যানাটমি ফিজিওলজি, ওখানে দেখবেন যে ভন লিভেন্ট ফ্যাক্টর প্লেটলেটসে বাইন্ড করে ইনিশিয়াল স্টেজগুলোতে। ভন লিভেন্ট ফ্যাক্টর প্লেটলেটের যে রিসেপ্টর সেটা বাইন্ড করে, রিসেপ্টরটার নাম কি? আমরা অনেক হেমাটোলজি পড়াশোনা পড়ছিলাম, গ্লাইকোপ্রোটিন 1A 1B আর একটা হচ্ছে 2A 3B, কোনটার সাথে কে বাইন্ড করে মনে আছে? একটার সাথে কোলাজেন, একটার সাথে ফিবিনোজেন, আর একটা সাথে হচ্ছে ভন লিভেন্ট ফ্যাক্টর। তাহলে এটা যদি বাইন্ড না করতে পারে তাহলে প্লেটলেটগুলো প্রপারলি, যে পাথে ক্লটিং পাথে, এটা প্রপারলি অ্যাক্টিভেট করতে পারবে না। ওকে, তাহলে আমাদের লাস্ট প্রশ্ন, একটা সহজ প্রশ্ন আমরা শেষ করবো আজকে। হোয়াট ইজ দ্য এভারেজ লাইফ স্প্যান অফ অ্যান ইরিথ্রোসাইট ওয়ান্স ইট হ্যাজ এন্টার্ড দ্য ব্লাড স্ট্রিম? এক্সেলেন্ট, তাহলে হচ্ছে 120 ডেজ। তাহলে এফসিএস বা এমএসসি পরীক্ষায় এই ধরনের কিছু সহজ সহজ প্রশ্ন থাকবে, খুবই সিম্পল, ফার্স্ট সেকেন্ডের প্রশ্ন, এরকম কিছু প্রশ্ন থাকবে। ওকে, তাহলে এটা আমাদের লাস্ট প্রশ্ন। কারো কোনো প্রশ্ন আছে আজকে টপিক থেকে? ওয়ারফেরিনের সাথে প্রোটিন সি অ্যান্ড প্রোটিন এস এর রিলেশন কি? আচ্ছা, প্রোটিন সি এবং প্রোটিন এস এই দুটা কি জিনিস? ওয়ারফেরিনের দুই ধরনের ইফেক্ট আছে, একটা হচ্ছে 2, 7, 9, 10। এই ক্লটিং ফ্যাক্টর গুলা তৈরি বা সিনথেসিস কমায় দেয়, মানে 2, 7, 9, 10 ডেফিসিয়েন্সি করে। তাহলে এরা হচ্ছে ক্লটিং ফ্যাক্টর, যাদের কাজ হচ্ছে ক্লট ফর্মেশন করা। আরেকটা কি করে, প্রোটিন সি এবং প্রোটিন এস, এটাও কমায় দেয়। এরা হচ্ছে বডি ন্যাচারাল অ্যান্টিকোয়াগুল্যান্ট, মানে এদের কাজ হচ্ছে কোয়াগুলেশন প্রিভেন্ট করা। এখন ওয়ালফেরিন যে ফ্যাক্টর 2, 7, 9, 10 এই ফ্যাক্টরকে ইনহিবিট করে, এই ইনহিবিশন হইতে 3 থেকে 5 দিন সময় লাগে। কারণ কি? এটা হচ্ছে যে নতুন যে ফ্যাক্টর 2, 7, 9, 10 তৈরি হবে, এই তৈরিটা কমায়। অলরেডি যেগুলো ফর্মড হয়ে গেছে বডিতে, যেগুলো আছে, এগুলাকে কমাইতে পারে না, এগুলো তো কাজ করতেই থাকে। অপরদিকে প্রোটিনস এবং প্রোটিনেস এটা ইমিডিয়েটলি কমে যায়। তাহলে আমরা যখন কোনো পেশেন্টের ওয়ালফেরিন দেবো, তো ইনিশিয়ালি কি সমস্যা হইতেছে, তার প্রোটিনস এবং প্রোটিনেস এটা কমে যাচ্ছে। তাহলে বডি যে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুল্যান্ট, এইগুলা রিলেটিভ একটা ডেফিসিয়েন্সি তৈরি হইতেছে। অপরদিকে তার যে ক্লটিং ফ্যাক্টর তৈরি করার কথা, এই ক্লটিং ফ্যাক্টর তৈরি করা কমানোর কথা, এটা সময় লাগছে 3 থেকে 5 দিন। তাহলে বডি তো অলরেডি যে ক্লটিং ফ্যাক্টরগুলো আছে সেগুলো কাজ করতেছে, ন্যাচারাল অ্যান্টিকোয়াগুল্যান্টগুলো সে কমাই দিচ্ছে। তাহলে আলটিমেটলি কি হবে, ক্লটিং ফ্যাক্টর, ন্যাচারাল যে এই বডি যে ক্লটিং ফ্যাক্টর সেগুলো অলরেডি আছে, অ্যান্টিকোয়াগুল্যান্টগুলো কমে গেছে। তাহলে পেশেন্টের থ্রোম্বোটিক ম্যানিফেস্টো হওয়ার রিস্ক থাকবে বেশি। তাহলে ওয়ারফেরিন আমরা দিচ্ছিলাম হচ্ছে অ্যান্টিকোয়াগুল্যান্ট হিসেবে, থ্রোম্বাস ফর্মেশন যাতে না হয় সেটার জন্য। বাট ইনিশিয়াল ডেজগুলোতে কি হচ্ছে, সে আরো থ্রোম্বোসিসের রিস্ক বাড়ায় দিচ্ছে। যে কারণে এই প্রথম 3 থেকে 5 দিন যাতে থ্রোম্বোসিসের রিস্ক না বেড়ে যায়, এই জন্য আমরা হচ্ছে ইমিডিয়েটলি লো মোলেকুলার হেপারিন একসাথে শুরু করি ওয়ারফেরিনের সাথে। তাহলে ওয়ারফেরিন হচ্ছে যে ক্লটিং ফ্যাক্টরও কমাই, আবার এদিকে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুল্যান্ট প্রোটিন সি, প্রোটিন এস এগুলো কমাই দিতে পারে। এর মধ্যে ক্লটিং ফ্যাক্টর যেটা সিনথেসিস ইনহিবিট করে, এটা করতে সময় লাগে। ইনিশিয়ালি হচ্ছে যে নর্মাল যে বডি ক্লটিং ফ্যাক্টর সেগুলো কাজ করে, অ্যান্টিকোয়াগুল্যান্ট ডেফিসিয়েন্সি হওয়ার কারণে বডিতে থ্রোম্বোটিক রিস্ক বেড়ে যায়, মানে থ্রোম্বাস সমস্যা রিস্ক আরো বেড়ে যায়।
এই কারণে হচ্ছে আমাদের ইনিশিয়ালি ওয়ালফেরিন যখন কোনো পেশেন্টকে দিব, ইনিশিয়ালি অ্যাটলিস্ট 5 থেকে 7 দিন বা মিনিমাম 5 দিন হচ্ছে লো মোলিকুলার হেপারিন একটা অ্যাড করা লাগবে সাথে। কি বুঝতে পারছেন? Okay. ঠিক আছে, তাহলে আজকে ক্লাস আমাদের এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।